আদনান মোর্শেদ আর আমি কাজী খালিদ আশরাফ। আদনান স্থপতি, আমি স্থপতি। স্থপতিটা আছি, আমরা আরও কয়েকটা কাজ করি। আমরা স্থাপত্য নিয়ে, সাংস্কৃতিক বিষয় নিয়ে এবং শহর নিয়ে আমরা দুজনে বহুদিন ধরে লেখার কাজে জড়িত, এবং এই ডেইলি স্টারেও আমরা অনেক দিন ধরে লিখছি। একটা বিশেষভাবে লিখছি, এটা না সমালোচনা, আমি বলি একটু প্রজেক্টিভ টাইপ রাইটিং, যে আমরা যেভাবে থাকি, আমাদের বসবাস, আমাদের শহরটা কীরকম, এটা নিয়ে আমরা ভেবেছি বলেই আমরা লিখি। বিশেষ করে ঢাকা শহরের একটা এই কিছুদিন আগে একটা স্ট্যাটিস্টিক্স বের হয়েছে ইউনাইটেড নেশনস থেকে, সেটা ভাববার মতো। ঢাকা এখনই পৃথিবীতে সব শহরের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান জনসংখ্যার দিক। না, হ্যাঁ, সেটাই না, স্থান চিন্তা করলে আমরা মনে করি যে একটা মানে অর্জন। হ্যাঁ, তো এটা অর্জন না, এটা এক ধরনের বিসর্জন, এটা চিন্তা করে দেখা ব্যাপার আছে। জনসংখ্যার দিক দিয়ে ঢাকা পৃথিবীতে এখন দ্বিতীয় স্থানে, প্রথম স্থানে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা। সংখ্যাটা ভাববার মতো, 36 মিলিয়ন, মানে প্রায় 4.25 কোটি। 1971 স্বাধীনতা যুদ্ধের সময় সারা বাংলাদেশের যেই জনসংখ্যা ছিল তার প্রায় অর্ধেকেরও বেশি এখন ঢাকায় বসবাস করে। অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। জনসংখ্যা 1971 ঢাকার জনসংখ্যা 5 লাখেরও কম ছিল, আর এখন হচ্ছে 4.25 কোটি। অনেক গুণ বেশি। এই যে গুণে গুণে বেড়ে যাচ্ছে, এটা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? ঢাকা শহরটাই কীরকম হবে? ঢাকা শহরে আরেকটা স্ট্যাটিস্টিক্স দেই আদনান, যতটুকু আমরা জানি, প্রতি বছর প্রায় 5 লাখের মতো মানুষ ঢাকায় চলে আসে এবং স্থায়ী বসবাস করার জন্য। দিনে প্রায় 2000-এর মতো। 5 লাখ মানে বাংলাদেশের মাঝারি বা ছোট শহর অনেকগুলো আছে, যেমন কুমিল্লা বা ময়মনসিংহ বা বগুড়া, ওগুলোর পপুলেশন প্রায় 5 লাখের মতো, 5 লাখ 6 লাখ। তার মানে কুমিল্লার মতো একটা শহর পুরোটাই 1 বছরে ঢাকায় চলে আসছে। জনসংখ্যা ডেন্সিটি যদি বলি, আমরা কিভাবে ভাববো এই শহরটা নিয়ে? আর এটা তো বাড়ছে। আরেকটা পরিসংখ্যানের আরেকটা আছে, 2050-এ ঢাকা প্রথম শহর হবে জনসংখ্যায়। 50 পর্যন্ত মনে হয় অপেক্ষা করতে হবে না। বেশ কয়েকটা জায়গায় বলছে যে 2035 সালের মধ্যেই ঢাকা জনসংখ্যার দিক থেকে বৃহত্তম শহরে পরিণত হবে। তো এটা হয়তো আমরা বিশ্বাস করতেই পারি এটা, এবং যেই অনুপাতে মানুষ ঢুকছে আপনি যেটা বললেন, তাতে এটা অস্বাভাবিক কিছু না, এটা কিছুটা প্রত্যাশিত। জনসংখ্যার ব্যাপারটা নিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম। গতানুগতিক চিন্তায় আমরা জনঘনত্বকে এক ধরনের একটা ভয়াল একটা বিষয় হিসেবে দেখি। এত মানুষ, গাদাগাদি করে এত মানুষ আছে ঢাকা শহরে, এইটাকে আমরা একটা ভীতিকর একটা চিত্র হিসেবে দেখতে অভ্যস্ত, এবং এই ভীতিটার একটা ইতিহাসও আছে। আপনি যদি 19বিংশ শতাব্দীর ওই যে ইন্ডাস্ট্রিয়াল সিটি যেমন লন্ডন, ম্যানচেস্টার বা আমেরিকাতে নিউ ইয়র্ক, এগুলোর দিকে তাকান, এগুলোও কিন্তু আমাদের মতো এক ধরনের এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে পরবর্তী ধাপগুলো, শহরগুলো বিস্তৃত হয়েছে, জনসংখ্যা হঠাৎ করে রাতারাতি বেড়ে গেছে। বিংশ শতাব্দীর শুরুতে লন্ডনের 40%, ইংল্যান্ডের 40% পপুলেশন আরবান, সেখানে লন্ডনও একটা বিশাল জনগোষ্ঠী থাকছে। সো এই যে রাতারাতি শহরের এই ধরনের বিস্তৃতি, এইটাকে 19বিংশ শতাব্দীতে আমরা যদি সোশ্যাল বিভিন্ন লিটারেচার দেখি, ফ্রেডরিক এঙ্গেলসের বইয়ে একটা ভীতিকর চিত্র দেয়া আছে, যে দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড। ওইখানে একটা ভিভিড চিত্র দেয়া আছে ম্যানচেস্টারের, যে গাদাগাদি করে মানুষ আছে এবং এরা আসছে, শহর মুখে ছুটছে। আপনি একটু আগেই বললেন যে প্রায় 5 লাখ মানুষ প্রতি বছর ঢাকা শহরে ঢুকছে। তো এই যে মানুষের আসা, রাতারাতি হঠাৎ বিশাল জনসংখ্যার বিস্ফোরণ,
তো এইটাকে 19th সেঞ্চুরি লিটারেচারে ওয়েস্টার্ন লন্ডন, ইংল্যান্ড, নিউ ইয়র্কে বিভিন্ন সোশ্যাল অ্যানথ্রোপোলজিক্যাল লিটারেচারে একটা ভয়ঙ্কর চিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। আমি যখন এটা নিয়ে একটু গবেষণা করছিলাম, দেখলাম যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো 1980s দিকে, আমাদের তখন কিন্তু আমরা এক ধরনের এই ভীতিটাকে পাশ্চাত্য জনসংখ্যা নিয়ে, নগরের জনঘনত্ব নিয়ে পাশ্চাত্যের যে একটা ভীতি, সেটাকে আমরা কিছুটা উত্তরাধিকার হিসেবে রপ্ত করলাম। আমরা এটাকে কিছুটা আনক্রিটিক্যালি এটাকে অ্যাকসেপ্ট করলাম। ম্যাকফার্লেনের যে 1959-এর যে প্ল্যান, তারপরে আমাদের 90-এর দশকের যে প্ল্যান, সবগুলোকেই কিন্তু জনঘনত্বকে, পপুলেশন ডেন্সিটিকে একটা বার্ডেন হিসেবে দেখানো হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন যে আমাদের রাজুক বা অন্যান্য আমাদের যে নগরের যে ফান্ডামেন্টাল কাঠামো হচ্ছে প্লট। এই যে প্লট ভিত্তিক নগরায়ন, এটা কিন্তু অ্যাকচুয়ালি পপুলেশন ডেন্সিটিকে কন্ট্রোল করার একটা ব্যাপার। তো এইখানেই যে পাশ্চাত্যের এই ভীতিটাকে আমরা আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করলাম এই আমাদের নগরায়ন পরিকল্পনায়। FAR, যেটা ফ্লোর এরিয়া রেশিও বলেন, আমাদের প্ল্যানিং, প্লট বেসড এই যে মডিউলটা, যে আমাদের নগরায়নের যে মূল যে মডিউলটা প্লট, এইটা কিন্তু এই যে নগর জনঘনত্বে কমিয়ে আনার প্রচেষ্টা। কিন্তু আমরা যদি একটা কাউন্টার ইনটুইটিভ প্রশ্ন করি যে কেন আমাদের দেশটা ছোট, আমাদের জমি ছোট, 55,000 বর্গমাইল, আমাদের জমি ছোট, আমাদের মানুষ বেশি, মানে ঐতিহাসিকভাবে আমাদের মানুষ বেশি। তো এইখানে আমাদেরকে জনঘনত্ব নিয়ে, ভীতি নিয়ে যদি আমরা চিন্তা করি শহরের ভবিষ্যৎ, তাহলে আমরা প্রথমেই কিন্তু একটা গ্যারাকলে পড়ে যাচ্ছি। আমাদেরকে এই যে জনসংখ্যার ঘনত্ব, উচ্চমাত্রার জনসংখ্যা, এই বাস্তবতাকে মেনে নিয়েই আমাদেরকে শহর চিন্তা করতে হবে। সেই অর্থে আমি অনেক দিন ধরে এই ডেইলি স্টারেও লিখেছি, অনেক জায়গায় বলছি, একটা ধারণা সবাই একটু তৈরি করার চেষ্টা করছিলাম যে গুড ডেন্সিটি বলতে আমি বোঝাচ্ছি যে আমি আমার জায়গাতে, আমার ওয়ার্ডে, আমার যা যা প্রয়োজন, যেসব আমার নগর ব্যবস্থাপনায় আমার যা যা দরকার, আমার বাচ্চাদের স্কুল, আমার চিকিৎসা কেন্দ্র, আমার কার্যস্থল, এগুলো যদি আমরা আমাদের মতো বিন্যাস করতে পারি, ওয়ার্ড ভিত্তিক বিন্যাস যদি করতে পারি, আমার অপ্রয়োজনীয় শহরের এক মাথা থেকে আরেক মাথা ছুটাছুটি করতে হচ্ছে না। তো গুড ডেন্সিটি বলতে আমি বোঝাচ্ছি যে যেখানে আমার অপ্রয়োজনীয় মানে কার্বন ফুটপ্রিন্ট বাড়ানোর কোনো প্রয়োজন নেই, আমাদের যা আমাদের প্রাত্যহিক নাগরিক যে প্রয়োজনগুলো, সেগুলো আমরা সহজে যেতে পারবো। ইন আদার ওয়ার্ডস, জনসংখ্যার ব্যবস্থাপনা এমনভাবে হবে যে একটা কম্প্যাক্ট নেইবারহুডে আমি আমার সবগুলো প্রয়োজন আমার মেটাতে পারবো। এতে হচ্ছে আমার জ্বালানির সাশ্রয় হচ্ছে, আমার অপ্রয়োজনীয় তেল পোড়াতে হচ্ছে না। এক জায়গা থেকে আমি উত্তরাতে থাকি, কিন্তু আমার বাচ্চার স্কুল যদি হয় মতিঝিলে, বা আমার ধানমন্ডিতে আমরা থাকি, কিন্তু আমাদের বাচ্চার স্কুল উত্তরায়, স্কলাস্টিকাতে উত্তরায়, বা সানবিমস, এই যে অপ্রয়োজনীয়, এটা হচ্ছে আমার নগর ব্যবস্থাপনার একটা অপরিকল্পনা, কিন্তু এটাও জনঘনত্বকে বুঝতে না পারার একটা ফসল। আমি এইটা বলে একটু শেষ করছি যে ওই আপনার নেহরুও কিন্তু একবার বলেছিল, খুব সুন্দর 60-এর দশকে বলেছিল যে ভারতের বিশাল জনসংখ্যা নিয়ে বলেছিল যে শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ করে ভারতের সমস্যার সমাধান হবে না ভারত উপমহাদেশের, কিন্তু জনসংখ্যার নিয়ন্ত্রণ ছাড়া অন্য কোনো সমস্যাই আমরা সমাধান করতে পারবো না। তো আমি মনে করি যে আমাদের জনসংখ্যা আমাদের একটা বাস্তবতা, এইটাকে ঘিরেই আমাদের নগর পরিকল্পনা করতে পারা উচিত। তার মানে জনসংখ্যা নিয়ন্ত্রণ করব না এর ব্যবস্থাপনা করব, মানে পরিকল্পনা। আমরা পরিকল্পনার দিকে যাচ্ছি, আমরা শহরের কথা বলছি, এবং সেহেতু শহরের পরিকল্পনাটা আমরা একটু বিশেষভাবে আলোচনা করব। আমার হঠাৎ মনে হলো যে জনসংখ্যা আমরা বিভিন্নভাবে
দেখেছি, ভেবেছি। এক যেটা তুমি বললে, পশ্চিমা বিভিন্ন চিন্তাবিদদের মতামতের অনুযায়ী আমরা জনসংখ্যাকে একটা বিপজ্জনক ব্যাপার হিসেবে চিন্তা করেছি এবং ওটাকে আমরা গ্রহণ করেছি এবং এখন হয়তো গ্রহণ করে যাচ্ছি। কিন্তু আমাদের এখানে অনেক যারা এটা নিয়ে ভেবেছেন, আমি প্রফেসর আব্দুর রাজ্জাক সাহেবের কথা বলছি। ওনার যেই বইটা আছে 1983 ওই সময় বার হয়েছিল, স্টেট অফ দ্য নেশন, ওখানে উনি সুন্দর করে বলেছেন বাংলাদেশের দুটো অ্যাসেট, নদী ও মানুষ। হ্যাঁ, এবং দুটাকে ব্যবহার করতে হবে। আমরা নদীটাকেও ব্যবহার করতে পারছি না যেভাবে চাই বা যেভাবে হওয়া উচিত, এবং মানুষকেও ব্যবহার করতে পারছি না। কিন্তু মানুষ তো বিভিন্ন তাগিদে এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে যাচ্ছেই। কিন্তু এটাকে তো একটা পরিকল্পনার আওতায় আনতে হবে। তো আমাদের যে মানে স্বাভাবিক পরিকল্পনার গতি বা ধরন, সেটা কি এই যে ডাইনামিক যদি বলি, এটা ডেনসিটির ডাইনামিক, মানুষের ডাইনামিক এবং শহরের ডাইনামিক, মানুষের ডাইনামিকটাই শহরের ডাইনামিক হয়ে যাচ্ছে। শহরটাকেই আমরা মানুষের ডাইনামিক হিসেবে ধরছি। প্রাচীন যুগে বা মধ্যযুগে আমরা শহরকে ঠিক মানুষের ডাইনামিক হিসেবে দেখিনি। ওখানে দেখেছি হয় শহরটা কোনো ধর্মীয় কারণে ধর্মীয় কেন্দ্র বা শিক্ষার কেন্দ্র বা অন্যান্যভাবে আমরা শহরের কাঠামোটা দেখেছি। এখন কিন্তু শহরের কথা বললেই আমরা জনসংখ্যায় চলে যাই। আমরা মানুষকে কীভাবে তার বাসগৃহ সেভাবে কিভাবে সাজাবো, মানুষের পাবলিক রেলমটা কী হবে, ওখানে আমি আসছি। তুমি যেই একটা ছোট ইতিহাসের একটা রেফারেন্স দিলে, 1900 শতকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইউরোপে, মূলত ইংল্যান্ডে, তো সেখানে জনসংখ্যা একটা বিস্ফোরণের মতোই ব্যাপার ছিল। কারণ 1800 বা 1900 শতকে যেটা ঘটেছিল, গ্রাম থেকে মানুষ শহরে চলে আসছে, কারণ নতুন কাজের একটা তাগিদ জেগেছিল, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, এবং তাদের দরকারও ছিল, মানুষ চলে আসছিল। তো তারা এসে ফ্যাক্টরিতে কাজ নিচ্ছে, কিন্তু ফ্যাক্টরির যারা মালিক ছিলেন তারা তাদের বাসস্থান কিভাবে এতগুলো মানুষ থাকবে সেটার ব্যবস্থা করেননি। এবং সেটার থেকে যেটা দাঁড়িয়েছে, এই যে লন্ডনের মতো জায়গায়, বার্মিংহামের মতো জায়গায়, ম্যানচেস্টারে মানুষ যেভাবে ছিল চিন্তার বাইরে। এখন মানে যদি চিন্তা করি আমরা আমাদের পার্সপেক্টিভ থেকেও চিন্তার বাইরে। এবং সেখান থেকে যে হ্যাজার্ডগুলো দাঁড়িয়েছিল, হেলথ হ্যাজার্ড, মানে মানুষ ছিল গাদাভাবে, একটা 10 ফিট বাই 10 ফিট রুমে হয়তো 20 জন 30 জন থাকতো। ওয়েস্ট ডিসপোজাল কোনো ছিল না, রাস্তায় ফেলে দিত, এরকম অবস্থা ছিল। তো দ্যাট ওয়াজ এ হেলথ হ্যাজার্ড প্রাইমারিলি। এবং ম্যালেরিয়া, কলেরার উপদ্রব বেড়ে গিয়েছিল। ওই হেলথ কনসার্ন থেকে একটা নতুন প্ল্যানিংয়ের তাগিদ আসলো, হাউ টু ক্রিয়েট হেলদি অ্যান্ড এফিশিয়েন্ট সিটিজ। এবং সেই তাগিদ থেকেই কিছু আর্কিটেক্টরা এবং কিছু প্ল্যানাররা, এবং মূলত আমি বলবো আর্কিটেক্টরা, এই যে হাউজিং, আবাসন, নতুন করে হাউজিং করার কথা ভাবলেন। এই 1900 শতকের আগে হাউজিং নিয়ে কিন্তু ওইভাবে কেউ ভাবেননি। এবং আমরা যেটা আধুনিক স্থাপত্য বলি এবং জানি এবং সাধারণত ভাবি, সেটা কিন্তু ছিল মূলত একটা সামাজিক প্রকল্প, এবং সেটা ছিল হাউজিং নিয়ে। এই ঊনবিংশ শতাব্দীর বিস্ফোরক একটা জনসংখ্যার যে ঘটনা ঘটে গিয়েছিল সেখান থেকে। তো দুটো জিনিস, একটা হচ্ছে নতুন প্ল্যানিংয়ের তাগিদ, টু মেক হেলদি সিটিজ, ক্লিন সিটিজ, আর 2 নম্বর মানুষকে সুস্থভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া। আমরা যদি এখন কম্পারেটিভলি ওইভাবে দেখি, আমাদের এখানে ঠিক ওইভাবে বিস্ফোরণটা, আমি বলবো এটা খুব একটা সাইলেন্ট বিস্ফোরণ ঘটছে। মানুষ এসে যাচ্ছে, শহরে কোনো না কোনোভাবে জায়গা করে নিচ্ছে, এবং বহু মানুষ খুবই কষ্ট করে, খুবই একটা রিস্ক নিয়ে মানুষ থেকে যাচ্ছে এবং কোনোভাবে না কোনো ব্যবস্থা করে নিচ্ছে। তো এইটা কি হবে, না আমরা এই আগাম বিস্ফোরণটা চিন্তা করে আমরা শহরটা সাজাবো? তো আমাদের পন্থাগুলো কি হবে? একটা হচ্ছে যে আপনি একদম ঠিকই বলেছেন, এটা নিয়ে আমি প্রচুর লেখালেখি করেছি। সেটা হলো যে আধুনিক নগর পরিকল্পনার ধারণাগুলো এসছে ওই যে নগর স্বাস্থ্যের তাগিদ থেকে।
কলেরা লন্ডনে যদি আমরা 1850 সালেও যদি যাই দেখব যে এপিডেমিক চারদিকে কলেরার উৎস 1850 সালের আগে কিন্তু জানা ছিল না। সবাই ভাবতো এটা মানে বায়ু দূষণের মাধ্যমে হয়, কিন্তু পরে আস্তে 1850-এর পরে হঠাৎ দেখা গেল যে এটা অ্যাকচুয়ালি কলেরার সংক্রমণটা হয় পানির মাধ্যমে। তো তখন সিওয়েজের ধারণা, মডার্ন সিওয়েজ সিস্টেম এটা হলো। তো এই যে একটা নগর স্বাস্থ্য, পাবলিক হেলথের ধারণা থেকে ভালো থাকতে হবে, ভালো স্বাস্থ্য তৈরি করা সম্ভব পরিকল্পনার মাধ্যমে। সিওয়েজ সিস্টেম হলো, তারপরে পার্ক তৈরি হলো। ওই যে আমরা দেখলাম যে 1850-এর পর থেকে পাবলিকলি অ্যাক্সেসিবল মিউনিসিপ্যাল পার্কের ধারণা হলো নগর ফুসফুস, এরকম একটা ধারণা থেকে অনেক পার্ক তৈরি হলো। আমরা নিউ ইয়র্ক সিটিতে সেন্ট্রাল পার্কের ইতিহাস দেখলে আমরা দেখব যে অ্যাকচুয়ালি এটা সবার জন্য উন্মুক্ত একটা পাবলিক পার্ক, যেটা নগরের ফুসফুস হিসেবে কাজ করবে, এই ধরনের ধারণা থেকেই তৈরি হয়েছিল। এবং সবার জন্য উন্মুক্ত থাকা, এটা একটা অন্যতম একটা দর্শন ছিল এই পার্ক। তো এইখানে আপনি যে প্রশ্নটা করলেন, আমার মনে হয় জনসংখ্যা, জনঘনত্ব, এইটা যদি আমাদের এখানে একটা ডিস্টিংশন করতে হবে। একটা হচ্ছে যে জনসংখ্যা, আরেকটা হচ্ছে গাদাগাদি হচ্ছে একটা পাবলিক হেলথ থ্রেট, গণস্বাস্থ্যের জন্য একটা হুমকি। কিন্তু জনসংখ্যাকে যদি আমরা নিয়ন্ত্রণ না, বিন্যাস করতে পারি, যেমন ঢাকা শহরের একটা উদাহরণ দেই। ঢাকা শহরে 129টা ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে 37টা ওয়ার্ডে কোনো খেলার মাঠ নেই। তো এইটা তো এক ধরনের, আমি বলবো যে বিন্যাসের একটা বিশাল ব্যর্থতা। তো আমরা যদি প্রতিটা ওয়ার্ডকে ঘিরে ঘিরে আস্তে আস্তে মানুষকে কেন্দ্র করে যদি জনসংখ্যাগুলোকে আমরা আস্তে আস্তে বিন্যাস করতে থাকি। এখানে আমরা কিছুদিন আগে একটা গবেষণার আমি একটু কথা বলি। আমরা যখন বিশেষ করে ঢাকার জনসংখ্যা নিয়ে ভাবতে শুরু করলাম, তখন দেখলাম কতগুলো ব্যাপার আমরা দেখলাম। সেটা হচ্ছে যে ঢাকা শহরের সবচেয়ে জনঘনত্ব যেখানে বেশি, সেখানে সবচেয়ে দারিদ্র্যও বেশি। ঢাকা শহরের সবচেয়ে বড়লোক জায়গাগুলোতে সবচেয়ে কম জনঘনত্ব। এইটার মানে হচ্ছে যে আমাদের নগর পরিকল্পনায় আমরা ঠাসাঠাসির জায়গায় সম্পদ বিন্যাস করছি না, আমরা রিসোর্স অ্যালোকেট করছি না। আমাদের রিসোর্স অ্যালোকেশনের ভিতরে এক ধরনের ইনজাস্টিস আছে। তো এইখানে আমাদেরকে বিন্যাস করতে হলে আমাদেরকে প্রথমেই নগর ন্যায্যতার একটা ধারণা তৈরি করতে হবে। তো নগর ন্যায্য, আপনি দেখেন, যদি যেখানে সবচেয়ে বেশি জনঘনত্ব, আপনি ঢাকা শহরে সবচেয়ে বেশি জনঘনত্ব কোথায়? মোহাম্মদপুরে আছে, তারপরে আপনার ইসলামপুর, ওই যে আগারগাঁও, আপনি এখানে এত বেশি 3.5 লাখ পার স্কোয়ার কিলোমিটার এখানে জনঘনত্ব। অথচ আপনার হংকংয়ের মতো জায়গায় 75,000 পার স্কোয়ার কিলোমিটার। তো এইখানে একটা বিশাল ব্যর্থতা আছে, মানুষ জনসম্পদটাকে ডিস্ট্রিবিউশনের একটা বিশাল ব্যর্থতা আছে। হ্যাঁ, তো এখানে ঠিক বলেছ, বিন্যাস শব্দটা ব্যবহার করেছ। তার আগে নগর ফুসফুস, প্রথমে নগর ফুসফুসের ব্যাপারে আসি। লন্ডনের নতুন করে এই যে জায়গাগুলো তৈরি হলো, পার্ক, রিভার ব্যাঙ্ক, বাগান, যেখানে ঘন বসতি থেকে মানুষ এসে এই জায়গাগুলো ব্যবহার করতে পারবে, সবার জন্য উন্মুক্ত, সার্বজনীন। আমাদের এখানে ঢাকাতে কিন্তু মানে নতুন করে তৈরি করবার হয়তো প্রয়োজনও হয়তো ছিল না। আমাদের যেই ন্যাচারাল অ্যাসেটস যদি বলি, সেগুলোই ফুসফুসের মতো পোটেনশিয়ালি ছিল। আমি ভাবছি নদীর কথা, খালের কথা, জলাভূমির কথা। আমাদের ঢাকার এই চতুর্দিকে প্রান্তরে ঘিরে আছে। একসময় ঢাকা শহরের মধ্যেই ছিল, আমি যে কথাগুলো বলছি। ক্রমবর্ধমান মানুষ আসছে, এই মানুষকে জায়গা করে দেবার জন্য, ওই কারণে বা আমাদের যেই একটা নতুন ইকোনমিক তাগিদ, আমরা প্ল্যান করে প্লট করে বাড়ি দেব, এই দুই তাগিদ মিলিয়ে আমরা জায়গা, এই যে ন্যাচারাল অ্যাসেটস যেগুলো একেবারেই ইকোলজিক্যালি খুবই জরুরি,
সেগুলো ভরাট করে করে আমরা শহর বানাচ্ছি। তো একদিকে জনসংখ্যার ব্যাপার, এবং ওটার অপর পিঠ হলো আমরা আমাদের এই যে ক্রিটিক্যাল, ক্রুশিয়াল ন্যাচারাল অ্যাসেটস, ইকোলজিক্যাল অ্যাসেটস, ওগুলোকে ধ্বংস করে করে শহর বানাচ্ছি, এবং পরিকল্পিতভাবে। আমাদের যেই এই ঢাকা শহরের সব অংশ তো পরিকল্পিত না, বেশি হলো যেটাকে স্পন্টেনিয়াস বলতে পারি, কিন্তু যেগুলো তথাকথিত পরিকল্পিত এলাকা, যেখানে আমাদের সিটি কর্পোরেশন বলি বা যাই বলি, এবং প্রাইভেটলি হচ্ছে, আমরা গিয়ে প্লট করে করে বাড়ি তৈরি করে দিচ্ছি, কিন্তু ওই জায়গাগুলো তো সম্পূর্ণ মানে ন্যাচারাল অ্যাসেটস ছিল। এটা কি দরকার ছিল? আমি ভাবছি যে এখানে এক নম্বর আমরা এই প্রাকৃতিক ঐশ্বর্য যেটা, সেটা নষ্ট করেছি, এবং সেটা চাক্ষুষ ব্যাপার না, এটা আমাদের এই যে ফুসফুসের ব্যাপারটা বললে যেটা, যেটা আমার স্বস্তির একটা ব্যাপার ছিল, এবং সেটা যে পুরো শহরের যে ফুটপ্রিন্ট, এর সাথে একটা ব্যালেন্স করে চলার ব্যাপার ছিল, সেটা আমরা মিলাতে একেবারেই ব্যর্থ হয়েছি চূড়ান্তভাবে। এখন পিছনেও যাওয়া যাবে না, কিন্তু এই যে নতুন জনসংখ্যা এগিয়ে আসছে, তাকে গ্রহণ করার জন্য আমি কি করব, আমি সেটা ভাবছি। এই পরিকল্পনার কথা, দ্বিতীয় টপিকটা ছিল পরিকল্পনা এবং বিন্যাস, মানে ঢাকা শহরের ফুটপ্রিন্টটা কী হবে। এখন যেটা আছে যে এই পরিকল্পনার আমরা অ্যামিবার মতো বেড়ে বেড়ে যাচ্ছি, যেখানে জায়গা পাচ্ছি ওখানে জায়গাটা আমি ভরাট করে আগাচ্ছি। আমার ভাবনাই ছিল, যেটা নিয়ে আমি অনেকবার বলেছি, লিখেছি, সেটা হচ্ছে যে সোজা ভাষায় বলি, এখানে দ্বন্দ্বটা দুমুখী। একদিকে আমার এই ন্যাচারাল অ্যাসেটস, যেটা টিকিয়ে রাখা খুবই জরুরি অনেকগুলো কারণে, আর আরেক দিকে হচ্ছে আমাদের জনসংখ্যার প্রেশার, ওটা আবার অন্যভাবে দেখলে ইকোনমিক প্রেশার। ইকোনমিক প্রেশারটা ডেভেলপমেন্টাল প্রেশার, সব মিলে ডেভেলপমেন্টাল প্রেশার, ইকোনমিক প্রেশার অ্যান্ড দ্য প্রেশার অফ হ্যান্ডলিং দ্য পপুলেশন। এটা সব মিলে দাঁড়িয়ে যাচ্ছে আমরা ওই যে ভরাট করছি, প্লট করছি, বাড়ি করছি। হ্যাঁ, এটাতে না হচ্ছে পুরো জনসংখ্যার একটা সমাধান, না হচ্ছে নতুন শহরের কোনো আঙ্গিক দেওয়া, না হচ্ছে ইকোলজিটাকে টিকিয়ে রাখা। এই দ্বন্দ্ব থেকে বের হবার জন্য আমরা বলেছি যে নিউ কাইন্ড অফ এ সিটি প্ল্যান, নিউ কাইন্ড অফ সিটি ফ্যাব্রিক, সেখানে আমরা কেউই যেতে পারিনি। এটা আমাদের প্রথম স্বীকার করতে হবে যে যেটা 1920-30 ওই যাদেরকে আমরা আধুনিক স্থাপত্যের পুরোধা বলি, তারা কিন্তু পেরেছিল নতুন একটা আরবান ফ্যাব্রিক, নতুন একটা আর্কিটেকচারাল মডেল তৈরি করতে পেরেছিল। আমরা কিন্তু সেখানে যেতে পারিনি। আমরা বলতে এখানে প্ল্যানার বলছি, আর্কিটেক্ট বলছি, পলিসি মেকার্স বলছি। সবই ঠিকই আছে, ঠিকই বলেছেন। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের রাষ্ট্রযন্ত্রে, আমাদের রাজনৈতিক যে পক্ষগুলো আছে, তারা কখনো দেশটাকে সামগ্রিক একটা পরিকল্পনায় আনা, এটা নিয়ে আমার মনে হয় এক ধরনের সামগ্রিক রাজনৈতিক ব্যর্থতা আছে আমাদের সেই স্বাধীনতার পর থেকেই ভাবা উচিত ছিল যে আমরা একটা ছোট্ট দেশ, আমাদের যে জনসংখ্যার বৃদ্ধির যে গতি এবং প্রবণতা, সেটাতে আমাদের রাজনৈতিক দূরদৃষ্টিতে বোঝা উচিত ছিল যে আমরা সবসময় একটা ছোট দেশ, আমাদের এই দ্বন্দ্বটা থাকবেই। একদিকে হচ্ছে জনসংখ্যার চাপ, আরেকদিকে হচ্ছে আমাদের লিমিটেড রিসোর্স, আমাদের সম্পদের, প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা। তো এইটা আমি বলি এই জন্যই আমাদেরকে দুর্ধর্ষভাবে ক্রিয়েটিভ হতে হবে, সেখানে যেতে পারি, হ্যাঁ, সেখানে যেতে পারি, দুর্ধর্ষভাবে ক্রিয়েটিভ হতে হবে অনেকগুলো অ্যাক্টরের। এখানে আমাদের রাজনৈতিক শক্তিগুলোকেও দুর্ধর্ষ হতে হবে, তাদের নেতৃত্ব দেবার, চিন্তার নেতৃত্ব দেবার। তো এখানে আমি যেটা বলবো সেটা হলো যে ঢাকাকে, আপনি ঢাকাতে বারবার ফিরে আসছেন খুবই যৌক্তিকভাবে। ঢাকা থেকে শুরু করছি, ঢাকা থেকে বের হতে হবে তো সমাধানের জন্য। আমি আগে বলেছি অনেক জায়গায় যে ঢাকা শহরের সমাধান ঢাকার বাইরে। এইটা আমি একেবারে একমত। এবং ঢাকাকে যদি আমাদের এখন বাঁচাতে হয়
ঢাকার বাইরের কি আছে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ঢাকার সমাধান আপনি যথার্থই বলেছেন, ঢাকার সমাধান শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও। তাইলে সেটা কি, ঢাকার বাইরে সমাধান কি? সেটার দুই ধরনের চিন্তা আছে এখানে। একটা হচ্ছে যে আমাদের এই ছোট্ট দেশটাকে সাজাতে হবে, পুরো দেশটাকে সাজাতে গেলে আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের বর্তমানে যে মধ্যম সারির যে শহরগুলো আছে সেগুলোকে আমাদেরকে ধরে নিতে হবে আমাদের আরবান নগর যুদ্ধের নেক্সট ফ্রন্টিয়ার। হ্যাঁ, আমি এখানে কয়েকটা কথা বলি। তুমি সাজানোর কথা বললে এই শব্দটা শুনে আমার মনে হলো, এবং আমাদের স্মরণ করা উচিত মাজহারুল ইসলামের কথা। কেউ যদি একটু ভেবে থাকেন যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট বাড়ি সাজাবো, সেটা না, সেটা আর্কিটেকচার, সেটা আমরা করে যেতে পারি, সেটা করছে, এবং সেটা করে মানে আর্কিটেক্টরা করছে, সমাদর পাচ্ছেন, অ্যাওয়ার্ড পাচ্ছেন, ভালো কথা। কিন্তু সেটা করে কিন্তু আমাদের শহর গোছানো হচ্ছে না। আমি একটা কথা বলি যে আর্কিটেক্টরা দারুণ দারুণ বাড়ি করছে, শহর যাচ্ছে ভেস্তে। এখানে একটা সমস্যা আছে, এই সমস্যার কাছে আমাদের যেতে হবে। আমি মাজহারুল ইসলামের কথা বলছি। মাজহারুল ইসলাম বাংলাদেশের অন্যতম পুরোধা আর্কিটেক্ট। তো উনি কিন্তু সবসময় এই সামগ্রিকতার কথা বলেছেন। আপনি অ্যাজ অ্যান আর্কিটেক্ট আপনি একটা বাড়ি করেন, একটা কমপ্লেক্স করেন, অ্যাজ এ প্ল্যানার একটা এরিয়া করেন, কিন্তু আপনাকে সামগ্রিকভাবে ভাবতে হবে, পুরো দেশটার কথাই ভাবতে হবে। উনি সাজানোর কথা বলেছেন, আর উনি বলেছেন বাংলাদেশ দেশের মতো দেশে প্রতিটা স্কোয়ার ইঞ্চ প্ল্যান করতে হবে। এবং এই যে এই স্কেলটা আমরা ভুলে যাই। আমার মনে হয় আমাদের রাজনৈতিক দর্শনে কতটুকু ছিল জানি না, কিন্তু আমাদের রাজনৈতিক দর্শনে এই জিনিসটা একেবারে পাকাপোক্ত একটা স্থায়ী একটা চিন্তা হতে হবে যে আমাদের জায়গা কম, মানুষ বেশি। এই জন্য পুরো দেশটাকে সাজানোর একটা ব্যাপার আছে। পুরো দেশটা সাজানো মানেটা কি, মানে এইটা হলো আসল। তো আমি পুরো দেশটা সাজানো মানে অনেকগুলো ডিমেনশন আছে। পুরো দেশটাকে সাজানো এটা বলা সহজ, কিন্তু করবোটা কিভাবে? সেটা করতে গেলে আমাদের প্রথমে আমাদের প্রাকৃতিক যে আমাদের একটা বদ্বীপ, ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান আছে, অনেক প্ল্যানই আছে, অনেক দলিল আছে, এই আছে সেই আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে ওইটা প্রাতিষ্ঠানিক একটা দুর্বোধ্য একটা জায়গায় পড়ে থাকে এগুলো। কিন্তু আমাদের রাজনৈতিক দর্শনে এটা একটা স্থায়ীভাবে একটা চিন্তার প্রবাহ তৈরি করতে হবে যে আমাদের দেশ ছোট, মানুষ বেশি। এইটাকে যদি আমাদেরকে মোকাবেলা করতে হয়, আমাদের প্রাকৃতিক সম্পদ যাই আছে, আমাদের এই বদ্বীপে আমাদের নদীগুলো খুব জরুরি, নদীগুলোকে সংরক্ষণ করতে হবে, আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে হবে। সবচেয়ে বড় কথা হলো আমার মতে নগরায়ন আমাদের একটা বাস্তবতা। কুষ্টিয়াতেও নগরায়ন হচ্ছে, সুনামগঞ্জে নগরায়ন হচ্ছে, চট্টগ্রামে, বরিশালে, সব জায়গায় নগরায়ন হচ্ছে। সবাই ছোট ছোট ঢাকা হতে চায়। এখানে আমি একটু বলছি, এই কথাটা এগিয়ে যাওয়ার আগে, নগরায়ন শব্দটা ব্যবহার করেছো, ইংরেজিতে এটা আরবানাইজেশন। আমি বহুদিন থেকে এটাকে কেন যেন আমি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি। এটা সঠিক শব্দ না। আমি যেখানে পৌঁছাতে চাচ্ছি সেটার জন্য নগরায়ন সঠিক শব্দ না। নগরায়ন একটা প্রসেস, হ্যাঁ, যেটা একরকম একটা অবস্থায় ছিল আরেকটা অবস্থায় যাচ্ছে। গ্রামীণ হতে পারে, সেখানে আমি কতগুলো ঘর বাড়ি রাস্তাঘাট করে আরেক জায়গায় যেতে যাচ্ছি। আমি নতুন একটা তত্ত্ব যদি চিন্তা করতে চাই, নগরত্ব বা আরবানিজম, আমি যদি ইউরোপ বা জাপান বা অন্যান্য দেশেও দেখি, তারা কিন্তু আরবানাইজেশন শব্দটা ব্যবহার করে না শহরের বেলায়। তারা শহরকে আরবানিজম হিসেবে চিন্তা করে, মানে শহর একটা গ্রহণযোগ্য, একটা ডিজায়ারেবল একটা জায়গায় যাওয়ার জন্য চিন্তা করে। আর আমরা আরবানাইজেশন এমনভাবে ভাবি যে একটা কী জানি একটা নেগেটিভ একটা জিনিস ঘটে যাচ্ছে আমাদের আওতার বাইরে, এটা আরবানাইজেশন। তো আমি এই যে ভিন্নতাটা আমি আনতে চাচ্ছি। এটা এই জন্য বলি যে যারা পলিসি মেকার বা যারা ডিসিশন মেকিংয়ের দায়িত্বে আছেন, তারা তাদের মতো ভাববেন, কিন্তু আমাদের ভাবনাতে আমাদের কিছু দায়িত্ব আছে, কিছু পরিবেশ করার। যে এই ধারণাগুলো, এগুলো যদি ধারণাগুলো তীক্ষ্ণ না হয়, আমরা যেখানে আছি সেখানেই থাকব। আমি ঢাকা শহরের বেলায় আবার আসছি। আমাদের কিছু
ধারণা আমরা প্রস্তাব করতেই পারি। আমরা যেহেতু তুমিও আর্কিটেক্ট, আমিও আর্কিটেক্ট, আর্কিটেক্টরা শুধু তো সমালোচনা করে না, আমরা লিখি, আমরা শুধু সমালোচনা করি না, আমরা কিছুটা মানে দূরদৃষ্টি বলি আর যাই বলি, নির্দেশনা দেওয়ার চেষ্টা করি, কারণ আমরা তো ভাবি কি হতে পারে, মানে যেটা আছে সেটা দেখে আমরা ভাবি যে এটা তো অন্যরকম হতে পারে, এবং ওই অন্যরকম হওয়াটাকে ভেবে আমরা একটা ধারণা পরিবেশ করতে পারি। হ্যাঁ, আমি মানে আপনার সাথে একমত, কিন্তু একটা জায়গায় গিয়ে আমি আরেকটু জোরালো একটা প্রতিবাদ জানাতে চাই। কার কাছে? আমার কাছে? আপনার কাছে না, সবার কাছে। আচ্ছা, দর্শক যারা শুনছেন আপনার প্রতিও, দর্শক যারা শুনছেন আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সবার কাছে আমি এক ধরনের নিয়ন্ত্রিত ক্ষোভ প্রকাশ করতে চাই। সেটা হলো এইটা যে আমাদের সময় পেরিয়ে যাচ্ছে। আমি আপনার যে ওই যে তত্ত্বের কথা বললেন, আরবানাইজেশন ভার্সেস আরবানিজম, আমি একমত, কিন্তু আমি একটু এখানে একমত, কিন্তু আমি মনে করি এখন এটিমোলজি নিয়ে যুদ্ধ করার এখন আমাদের সময় পার হয়ে গেছে। এটিমোলজির যুদ্ধ করছি না, আমি খালি বলছি যে গাফিলতিটা আমরা শহরকে তাত্ত্বিকভাবে ধরতে হবে, তো সেটা না ধরেই আমরা বানিয়ে যাচ্ছি, করে যাচ্ছি, যখন যেমন তখন তেমন। ওই অর্থে আমি আপনার সাথে আমি সেভাবে বলছি, সেই অর্থে আমি একমত। সেই সাথে আমি এক ধরনের আতঙ্ক প্রকাশ করতে চাই যে সময় পেরিয়ে যাচ্ছে। আপনি আজকে ঢাকা শহরে যদি ঘোরাঘুরি করেন, আমার কাছে ঢাকা শহর যে বাসযোগ্যতার নিরিখে 2-3টা শহরের উপরে আছে, যেই শহরগুলো যুদ্ধ আক্রান্ত। ঢাকায় বাইরে যাওয়া মনে হয় একটা যুদ্ধ, কিন্তু আমি চট্টগ্রামে গেলাম, তারপর আরও কিছু ছোট শহরে সুনামগঞ্জে গিয়েছিলাম কিছুদিন আগে, কুষ্টিয়াতে গিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছে ঢাকার যুদ্ধের মতোই ছোট যুদ্ধ অন্যান্য শহরেও বিস্তৃত হয়ে যাচ্ছে। তো এইখানে আমার মনে হয় আমরা যারা স্থপতি, নগরবিদ, নগর প্রশাসনে আছি, নগর নেতৃত্বে যারা আছেন, আমরা যারা এভাবে চিন্তা করছি, তাদের এখন যে ক্ষতিগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে রিভার্স করার সময় এসছে। এখন যেমন একটু আগে আমরা যেটা বললাম যে ঢাকার সমাধান শুধু ঢাকা শহরে নয়, ঢাকার বাইরেও। এটা মানেটা কি? মানে হচ্ছে মধ্যম সারির শহরগুলোকে গড়ে তুলতে হবে, যাতে করে কুষ্টিয়ার যে ট্যালেন্টেড ছেলেটা বা মেয়েটা আছে যে পড়ার জন্য ঢাকা শহরে চলে আসতে হবে, এইটাকে আমাদেরকে রিভার্স করতে হবে। তার মানে কুষ্টিয়ার বা সুনামগঞ্জের বা বরিশালের বা খুলনার বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। ওখানে ভালো ধরনের শিক্ষা ব্যবস্থাতে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। ইন আদার ওয়ার্ডস, এই যে ডোমেস্টিক ব্রেইন ড্রেইন, আমি নিজেও চট্টগ্রামের বাসিন্দা। ঢাকায় পড়তে এসেছিলাম, বুয়েটে পড়তে এসেছিলাম, কারণ চিটংয়ে কিছু নেই, পড়ার মতো ছিল না। আমি যে বিষয়ে পড়তে চেয়েছিলাম সেটা নেই। তো এই যে ডোমেস্টিক ব্রেইন ড্রেইন, এইটাকে রিভার্স করতে হবে আমাদের। এইটা একটা। আরেকটা হচ্ছে যে আমাদের এই যে মধ্যম সারির শহরগুলোতে বিশাল, আপনি যেটা বললেন যে দুর্ধর্ষ চিন্তা করতে হবে, দুর্ধর্ষভাবে সৃষ্টিশীল হতে হবে, এইগুলোর প্রয়োগের এখন সময় এসছে। যে আমরা এই যে, যেমন আমি কিছুদিন আগে সুনামগঞ্জে গিয়েছিলাম, সুনামগঞ্জে আমাকে আমার এক ছাত্র ঘুরিয়ে দেখাচ্ছিল যে ও সুনামগঞ্জের। ঘোরার সময় সে গাড়িতে হাসন রাজার গান শোনা যাচ্ছিল, হাওরগুলো দেখছিলাম আর হাসন রাজার গান শুনছিলাম। তখন আমার মনে হচ্ছিল যে হাওরগুলোকে কেন আমরা পরিকল্পনার মধ্যে শুধু প্ল্যান করা না, হাওরের ডিফাইন করা না, হাওর অ্যাজ এ ফিজিক্যাল অ্যান্ড নন ফিজিক্যাল এন্টিটি, এক ধরনের শারীরিক এবং অশারীরিক সত্তা হিসাবে আমাদের পরিকল্পনায় কিভাবে আনতে পারি, এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। আমি সুনামগঞ্জে বিনিয়োগ করতে কেন যাব? যদি আমি দেখি যে আরে সুনামগঞ্জের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, কুষ্টিয়াতে যদি আমি যাই, কুষ্টিয়ার যদি একটা নিজস্ব বৈশিষ্ট্য আমরা পরিকল্পনার মাধ্যমে তৈরি করতে পারি, ওইখানকার যে যারা ক্রিয়েটিভ ক্লাস, ফ্লোরিডা আরবানের টার্মটা যদি আমি ব্যবহার করি, ক্রিয়েটিভ ক্লাসকে যদি আমরা ওইখানে ধরে রাখতে পারি, তাইলে তো আমাদের ঢাকা কেন্দ্রিকতা কমবে। হ্যাঁ, না, তো এইখানে যেটা আমি বলবো যে ঢাকার
একটা সমাধানে ঢাকার যে বিশাল জনগোষ্ঠীর চাপ, এইটাকে রিভার্স করা সম্ভব যদি আমি ওই যে অন্যান্য শহর থেকে যদি স্রোতের মতো যে ইয়াং ছেলেপিলেরা আসছে তাদেরকে যদি আমি ওখানে এক ধরনের ইকোনমিক জিওগ্রাফির পাশাপাশি আমি যদি প্ল্যান করে আমার ওগুলো সাজানোর কথা বলছেন, মানুষজন ঢাকা শহরে আপনার বসবাস খুবই কষ্টকর। আমি 10 বছর আগের কথা বলছি। আমি একজনের কথা শুনেছিলাম যে প্রায় প্রতিদিনই উনি ময়মনসিংহে ট্রেনে করে যান, ট্রেনে করে আসেন, ঢাকায় কাজ করেন, চলে যান। কেন চলে যান? কারণ ময়মনসিংহ খোলামেলা, নদীর পাড়ে হাঁটা যায়, মানে ছোট শহরের যে আবেগগুলো আছে উনি ওটা উপভোগ করেন। তো ওটা একটা বিরাট দূরত্ব। তো এখন তো ট্রান্সপোর্টেশন আরও উন্নত হয়েছে, আর যদি ট্রেন সিস্টেমটা চলে আসে আরও উন্নত হবে। ওইভাবে আমি ঢাকা শহরের কথা যদি আমার চিন্তা করতে হয় এবং আমার চিন্তাটা সবার সাথে যদি আমি শেয়ার করতে পারি, আমি শেয়ার করেছি, আমার বিভিন্ন লেখায় শেয়ার করেছি। এবং ডিজাইনিং ঢাকা যে বইটা আছে, তুমি হয়তো খেয়াল করেছো, ওখানে ঢাকা নেক্সাস একটা ধারণা আমরা দিয়েছিলাম। সেটা হলো ঢাকা শহর আছে, ঢাকা ইজ স্টিল দ্য ম্যাগনেট অফ দ্য কান্ট্রি, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। কিন্তু এটার চারপাশে কিন্তু অরবিটের মতো কয়েকটা অরবিট আছে। একটা হলো ঢাকার একেবারে আশেপাশের অরবিট, যেটা তারপরে আরেকটু দূরত্বে একটা অরবিট আছে, আর তারপর ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের সব শহর যেটা আছে ওটা একটা। তো এখন প্রত্যেকটা শহরের জন্য যে মানে বাংলাদেশের সব শহরের জন্য যে কথাগুলো তুমি বললে, যে এই নাগরিক একটা নতুন পরিবেশ চিন্তা করার দরকার আছে, আর আমি মনে করি হচ্ছে এখন যদি বিভিন্ন শহরে যাই, আমি দেখলাম অনেকগুলো শহর ঘুরে বেড়াবার আমার সুযোগ হয়েছে গত 10 বছরে। দুটো জিনিস লক্ষ্য করেছি। একটা হলো যে আপাত দৃষ্টিতে মনে হয় যে বাংলাদেশের সব ছোট শহর একই রকম, আসলে না। প্রত্যেকটা শহরে একটা নিজস্বতা আছে, নিজস্ব একটা কাঠামো আছে, নিজস্ব ফ্যাব্রিক আছে। নিজস্বতা তো প্রাকৃতিক ভাবে আছে, না প্রাকৃতিক, কিন্তু সেটা কি আমরা না পরিকল্পনার ভেতরে না, পরিকল্পনা না আসেনি। পরিকল্পনা করতে গিয়ে আমরা সবগুলো একাকার করে দিচ্ছি, উল্টো করছি, এবং করছি ভালো উদ্দেশ্যে। আমি একটা ইউনিভার্সিটি দিতে চাচ্ছি, একটা ইপিজেড দিতে চাচ্ছি, একটা ইনস্টিটিউশন দিতে চাচ্ছি, হসপিটাল দিতে চাচ্ছি, এগুলো বা বিভিন্ন সরকারি বাড়িঘর উঠে যাচ্ছে, 10 তলা বাড়িঘর। এই যে 10 তলা বাড়িঘর, বিরাট একটা দানবীয় বাড়ি। ছোট ছোট একটা স্কেল ছিল, 2 তলা 3 তলা। এগুলো বিবেচনা না করে আমরা এই যে বড় শহরের যে টাইপোলজি বলে, যেটা মডেলগুলো, আমরা এগুলো ছোট শহরে নির্বিচারে ডিস্ট্রিবিউট করে যাচ্ছি। তো এতে আমরা মনে করছি যে নতুন অ্যামিনিটিস দিচ্ছি, অ্যামিনিটিস হচ্ছে এবং মানুষ এটা নিচ্ছেও, কিন্তু এতে হচ্ছে কি ছোট শহরের যে ক্যারেক্টারগুলো এগুলো হারিয়ে যাচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে। তবুও আমি যেটা বলছিলাম যে সব ছোট শহরেরই কতগুলো নিজস্বতা এখনও আছে। আমরা সিলেটে কাজ করেছিলাম অনেক দিন। কাজ করার সময় সিলেটের মানুষরাই বলেছে আমরা ঢাকা শহর হতে চাই না। অনেকে বলেছে, অনেকে হয়তো অন্যরকম ভেবেছে। মানে তখন আমরা একটা স্লোগান তৈরি করেছিলাম যে সিলেট আরও সিলেট হোক, এরকম একটা। তো বাট এই যে বাংলাদেশের সব ছোট শহরগুলো আছে, সেগুলোকে আরও নাগরিক করা দরকার। কিন্তু ছোট শহর বা মাঝারি শহর যেটাই বলি, তার চরিত্র বৈশিষ্ট্যগুলো রেখে, সেখানে নদী আছে, খাল আছে, খালগুলো শেষ, নদীও প্রায় শেষ। আর সেখানে আমি শুধু ফিজিক্যাল ফ্যাব্রিকের কথা বলছি না, প্রত্যেকটা শহরের আলাদা কৃষ্টি আছে, গান আছে, খাবার আছে, মিষ্টি আছে। আরেকটা হলো এই ঢাকা শহরের আশপাশ ঘিরে কতগুলো আরো কনসেন্ট্রেটেড, হাইলি ডেন্স, তুমি ডেন্সিটির কথা দিয়ে শুরু করেছিল, আমি সাবার্ব বলবো না, নতুন নগর চিন্তা করা যায়। দে উইল বি লাইক এ রিং অ্যারাউন্ড ঢাকা সিটি। এবং এটা কিছুটা গার্ডেন সিটির মতো চিন্তা করতে পারো, বাট কানেক্টেড বাই হাই ভেলোসিটি ট্রেন অ্যান্ড ট্রান্সপোর্ট। আমি ওখানে থাকবো, আমি ঢাকা শহরে আসবো, বা ঢাকা শহরের অন্য এই যে আরেকটা। কিন্তু এইটাতে আমি 100 বছর আগে 100 বছরের আগে এবেনেজার হাওয়ার্ড ইংল্যান্ডে এই যে গার্ডেন সিটির পরিকল্পনা করেছিল, কিন্তু এইটাতে কি ঢাকামুখী যে জনস্রোত,
এটাকে কি রিভার্স করা সম্ভব? আমার তো মনে হয় যে ঢাকার আশেপাশে এখন নারায়ণগঞ্জ, আরিচা থেকে আপনার পদ্মার ব্রিজ পর্যন্ত এখন ঢাকা শহর হয়ে যাচ্ছে, কনারবেশন হয়ে যাচ্ছে। না, তো ওই জন্য ঠিক এক্স্যাক্টলি গার্ডেন সিটি না, বাট এই যে কনসেন্ট্রেশন অফ টাউনশিপস অ্যারাউন্ড ঢাকা, যেখানে নতুন ফ্যাসিলিটি হবে, নতুন হাউজিং হবে, এই নট প্লট ভিত্তিক হাউজিং, হাইলি ডেন্স হাউজিং, এবং এগুলো যোগসূত্র হবে নতুন ট্রান্সপোর্ট করিডোরে। এইটা আমি এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে আপনি যেটা বললেন এটা ঠিক আছে, কিন্তু প্রবলেম হলো যে যেমন ধরেন নারায়ণগঞ্জ এবং ঢাকা, আপনি যদি ঢাকা থেকে নারায়ণগঞ্জ যান, আমি নারায়ণগঞ্জের বাইরে যেতে যাচ্ছি, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জকে আমি ঢাকা শহরের মধ্যেই ধরছি। নারায়ণগঞ্জের বাইরে যখন যাবেন, ওই যে মধ্যের যে জায়গাটা, ওইটা তো আমরা যদি গার্ডেন সিটি, আমি গার্ডেন সিটি ভাবিনি, না না, ওটা তো অনেক রকম জিনিস হতে পারে। আমি বলছি যে ওই যে আপনি যে করবেন আরেকটা শহর, নারায়ণগঞ্জের পেছনেও আরেকটা শহর করবেন, মধ্যের যে জায়গাটা, শহর তো আছেই, ওটাকে আরো ইন্টেন্সিফাই আরেকটা ইন্টেন্স করেন, কিন্তু মধ্যের যে জায়গাটা, ওইটার এক ধরনের এক্সপ্লোসিভ গ্রোথ, আনপ্ল্যান্ড গ্রোথ হয়ে এটা একটা এক ধরনের ব্যাপার। ওখানে যদি জলাভূমি থাকে, প্লাবনভূমি থাকে বা এগ্রিকালচারাল ল্যান্ড থাকে, ওটা তো ধরে রাখতে হবে। এটা হোক, কিন্তু আমি যেটা বলছি, এই আপনি যেটা বলছেন এটা হোক, কিন্তু তোমার কথায় মনে হচ্ছে তো সারা বাংলাদেশই ঢাকা শহর হয়ে যাবে। সেটা আমার আশঙ্কা। আশঙ্কা কেন? তাহলে তো ভালো। না, ভালো না, এটা ভালো না। আমি এটা আশঙ্কা করছি, আমি ঢাকা, পুরো বাংলাদেশ ঢাকা হওয়া উচিত না। ওই জন্যই আমি বলছি যে যখন আমি বরিশাল, এরকম দেশ তো আছে, না ওইরকম দেশ আমাদের বাংলাদেশ, আমাদের পুরো দেশটাকে সিঙ্গাপুর করার দরকার নেই। আমি বলছি যে আমি যখন বরিশালে যাই, বরিশালে আমি ধরেন 25 বছর আগে যখন গেছি, খাল বিলগুলো তখনও ছিল, কাঠের বাড়িগুলো তখনও ছিল, তখনও মনে হয় যে খালটা বরিশালের ডিএনএটাকে ধরে রেখেছে, আরবান ডিএনএ। খালগুলো ছিল, নৌকা টৌকা ছিল, কীর্তন খোলার পাশে গিয়ে একটু ভালো বাতাস সেবন করা যেত। তো আপনি বরিশালে কালকে যান, আগামীকাল যান, ওখানের হোল একটা অ্যাটিটিউড হচ্ছে খালগুলো ভরাট করে মাল্টি স্টোরিড বিল্ডিং করতে হবে। খালগুলো তো আমি যেটা বলছি যে এক ধরনের নতুন আস্পর্ধা দরকার আমাদের। সেই আস্পর্ধাটা হচ্ছে যে ক্ষতি অনেক হয়ে গেছে, এখন আমাদেরকে ওই যে যুদ্ধে যাবার এখনই সময়, যৌবন যার যুদ্ধে যাবার এখনই সময়, সেইটার আলোকে আমরা যদি বলি যে আমাদের আস্পর্ধাটা দেখাতে হবে, আমাদের প্রাকৃতিক সম্পদ, নগরায়ন, এগুলোতে আমাদেরকে ক্ষতি অনেক হয়ে গেছে। এই মধ্যম সারির শহরগুলোকে রক্ষা করার জন্য আমাদের অনেকগুলো স্টেক হোল্ডার, তাদেরকে এক জায়গায় আনতে হবে। আমি দেখেছি যে রাজশাহীতে গিয়ে, আশেপাশে কয়েকটা জায়গায় গিয়ে কয়েকজন মেয়রকে দেখেছি যে ঢাকার মতো আমাদের তো নাই, ফ্লাইওভার নাই, আমাদের ফ্লাইওভার করতে হবে। তো হাতির ঝিল নেই। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের একটু ঢাকার বাইরে গিয়ে স্থপতি, পরিকল্পনাবিদ, নগর নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্বের প্রতিটা জায়গার বৈশিষ্ট্য বোঝার একটা প্রবণতা তৈরি করতে হবে। যাচ্ছেন মানুষজন, যাচ্ছেন গিয়ে তো তারা ঢাকা তৈরি করছে। সেটাই তো বলছি, আমি তো বললাম সেটাই বলছি যে আমাদের, আপনিও লেখেন, আমিও লেখি, অনেকে লেখে, আমাদের এখানে আমাদের লেখালেখির মাধ্যমে প্রতিটা জায়গার বৈশিষ্ট্যটাকে ফুটিয়ে তোলা এবং এটাকে আমাদের পরিকল্পনার মধ্যে আনা। আপনি দেখেন না, এই যে আমি চট্টগ্রামের, আমি যখন চট্টগ্রামে যাই আমি কান্না পাই, কারণ আমার যে ছোটবেলার যে বেড়ে ওঠার যে চট্টগ্রাম, সেই চট্টগ্রাম নাই। তো আমি বলছি না যে আমি সংরক্ষণবাদী, যেই ছোটবেলার চট্টগ্রাম সেটাকে অক্ষত রাখতে পারবো, এটা একটা অলিক একটা প্রত্যাশা, ওটা হবে না। নগরের বিবর্তন হবে, কিন্তু বিবর্তনের মধ্যে শহরের বৈশিষ্ট্যগুলোকে ধরে রাখবার জন্য আমাদেরকে একটা আস্পর্ধা দেখাতে হবে। সেখানে আমি বলছি যে নগরের বৈশিষ্ট্যগুলো তো না, আমরা অনেক সময় রাজনৈতিক সদিচ্ছা বলে একটা টার্ম সবাই খুব ঢালাওভাবে ব্যবহার করেন। ওই সদিচ্ছায়
রাজনৈতিক সদিচ্ছাটা কি আসলে? ওই সদিচ্ছাটাকে, রাজনৈতিক নেতৃত্বকে তো আমাদেরকেও কিছুটা প্রশিক্ষিত করতে হবে যে দেখেন চট্টগ্রামে পরিকল্পনার মধ্যে চট্টগ্রামের ব্যাপারটা নিয়ে আসেন। না, এটা মানে সমান্তরালভাবে যেতে হবে। হুম হ্যাঁ, রাজনৈতিক যে স্রোত আছে এবং নেত্রী, নেতা এবং তাদের সহযোগী যারা আছেন, তারা ভাবছেন তাদের মতো করে এবং কাজ করছেন তাদের মতো করে, কিন্তু সেই স্রোতের সাথে তুমি আমি যেই কথা বলছি সেই স্রোতটা মিলছে না। এবং আমাদের কথাবার্তার স্রোতও হয়েছে কিনা জানি না, এটা একটা ট্রিকেলের মতো। তো এটাকে একটা দুটো স্রোতকে এক জায়গায় না হলে খুবই প্যারালাল একটা জায়গায় নিয়ে যেতে হবে। এবং আমরা শুধু লিখে এবং সমালোচনা করে এটা যথেষ্ট না, আমাদেরকে দেখাতেও হবে যে কি হতে পারে, সেটা গ্রহণযোগ্য হোক কি না হোক। যেটা আমি আর আপনি আলাপ করছিলাম এক সময় যে লেখাটা, এই যে লেখালেখি যেটা আপনিও করেন আমিও করি, অনেকেই করে, পত্রপত্রিকায় লিখে, আমরা একাডেমিক লেখাও লিখি, আপনি বই পাবলিশ করছেন, আমি একাডেমিক পাবলিশ করছি। আপনাকে এইটা আমি জিজ্ঞেস করতে চাই বা আলোচনা করতে চাই যে আমরা লিখি কেন? অনেক একাডেমিক পত্রপত্রিকায় লিখতে চান না। আজকেই আমাদের ডেইলি স্টারের একজনের সাথে আলাপ হচ্ছিল যে একাডেমিকরা লিখতে চান না পত্রপত্রিকার জন্য। আমি আপনি লিখে গেছি অনেক দিন ধরে। আমরা লেখি কারণ আমরা দেশটাকে ভালোবাসি, আমরা দেশের ভালো চাই, পরিকল্পনায় আমাদের, আমরা লেখালেখিতে শুধু সমালোচনাই না, আমরা একটা দিক নির্দেশনা দেওয়ারও একটা সূক্ষ্ম চেষ্টা করি। যদিও আমরা প্রেসক্রাইব করি না, আমরা বলি না যে এইটা করো ওইটা করো, আমরা এক ধরনের দিক নির্দেশনা, সূক্ষ্ম দিক নির্দেশনা দেবার চেষ্টা করি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা কি এমন একটা সময়ে পৌঁছেছি যেখানে লেখালেখিটাকে একটা নেক্সট জেনারেশন অফ অ্যাক্টিভিজমে নিয়ে যাওয়া যায় কিনা? সেই অ্যাক্টিভিজমের ধারণাটাই বা কেমন? মানে আমার কাছে মনে হচ্ছে যে আমরা তো 20 বছর 30 বছর ধরে লিখলাম, কি পেয়েছি? আমরা যদি একটা স্টক নেই যে আমরা কি পেলাম, কি করতে পারলাম, আমাদের সফলতা ব্যর্থতা একটা যদি একটা চালচিত্র নেই, হয়তো ব্যর্থতাই বেশি। কিন্তু আপনার কি মনে হয় যে দেশের বর্তমানে পরিকল্পনা, দেশকে গোছানো সাজানোর যে বর্তমানের যে চিত্র, সেক্ষেত্রে আমাদের লেখালেখির মাধ্যমে যে অ্যাক্টিভিজম, সেটা কি একটা আরেকটা নতুন প্রজন্মের অ্যাক্টিভিজমে যাবার পদ্ধতিটাই বা কি, বা কীভাবে যেতে পারবো? কি ইন আদার ওয়ার্ডস, যারা ডিসিশন মেক করেন, যারা পলিসি বানান, যারা ওই পলিসিকে প্রয়োগ করেন, যাদের রাজনৈতিক নেতৃত্ব যারা প্রয়োগ করেন, তাদেরকে সচেতন করার জন্য আমাদের রাইটিং অ্যাক্টিভিজমকে কিভাবে আরও ক্ষুরদার করা যায়? আমি যেখানে জড়িত আর কেন লিখি আর ব্যর্থ হয়েছে কি না, অনেকগুলো জিনিস বললে, আমি ওভাবে ভাবিনি যে ব্যর্থ হয়েছি কিনা। আমি লিখে যাচ্ছি, আমি লিখছি কতগুলো ধারণা আমার জন্য পরিষ্কার হবার জন্য, প্রাথমিকভাবে আমার জন্য পরিষ্কার হবার জন্য। আমি শহর নিয়ে ভাবি, সমাজ নিয়ে, তার পাশাপাশি সমাজ চলে আসে, পাবলিক রেলম নিয়ে ভাবি। পাবলিক রেলমের ঠিক সঠিক বাংলা নেই এখন পর্যন্ত আমার কাছে, সবার জন্য যেই জায়গাটা, সেটা নিয়ে ভাবি এবং সেই ভাবনাটা আমি লিখে যাচ্ছি। কিন্তু আমি একটা পরিষ্কার করতে চাচ্ছি, আমি কিন্তু আঁকিও। তো লেখা এবং আঁকা মিলে একটা হাইব্রিড একটা রচনা তৈরি হচ্ছে এবং সেটা আমি ছাপাতে হোক বা বিভিন্ন মিডিয়ামে আমি প্রকাশ করেছি, কারণ অ্যাজ অ্যান আর্কিটেক্ট আই ক্যান ডু ইট। এবং এই যে ফিউচার ভিশনের কথা বলছি, সেটা পারা যায়, ছবি এঁকে লেখালেখিও করে পারা যায়। কিন্তু আমি লিখি ওই একটা জায়গায় যাবার জন্য যেখানে এখনও আমরা যাইনি, যেখানে আমরা যেতে চাই। এবং লিখে আমরা একটা সমষ্টিগত ধারণা তৈরি করা যায় কিনা, এটা তো একদিন দুই দিনে হয় না। আমি আজকে তোমার সাথে কথা বললাম, তোমার কিছু কথা আমি নিলাম, আমার কিছু কথা হয়তো তুমি নিলে, একটা দুজনের একটা সামগ্রিকতা তৈরি হলো। আর আমাদের কথা শুনে কেউ যদি মনে করেন হ্যাঁ এই কথাগুলো তো ভাবনার মানে চিন্তা করা যায়, তাহলে একটা সামগ্রিকতা তৈরি হলো। যেই জন্য আমরা পাবলিক ফোরামে জড়িত, নিউজ পেপার হোক বা অন্যান্য মিডিয়ামে হোক, আমরা একটা
সমষ্টিগত ধারণা তৈরি করতে চাই। আমাদের শহরগুলো কীরকম হবে, আমাদের নাগরিক জীবন কীরকম হবে, আমাদের প্রাকৃতিক পরিবেশ কীরকম হবে, এবং প্রাকৃতিক পরিবেশের সাথে শহরকে এক গাঁটটা করে আমরা নতুন একটা গঠনে যেতে পারবো কিনা, যেখানে যাইনি এখন এবং যেতে চাচ্ছি। ওই জায়গাটা যাবার জন্য আমি হয়তো লিখে কিছুটা পথ বার করার চেষ্টা করছি। ঠিক আছে, এটা ঠিক আছে, আমিও তাই করি। কিন্তু আমি বলবো, আমি দ্ব্যর্থহীনভাবে এটাও বলবো যে আমি যখন লিখি আমি একটা উদ্বেগ নিয়ে লিখি, আমি একটা আশঙ্কা নিয়ে লিখি। এবং সেটা হয়তো এমন যে আমি এই যে যখন আমি আমার ছোটোবেলার শহর চট্টগ্রামকে দেখি, একেবারে একটা নিম্নমানের অস্বস্তিকর একটা শহর হয়ে গেছে, ও উন্মুক্ত ড্রেইনগুলো থেকে দুর্গন্ধ আসছে। কিন্তু তোমার এই লেখার সাথে এই যে সংবাদপত্রের লেখার তফাৎটা কি? এটা তো প্রতিদিন সংবাদপত্র খুললে ওই জিনিসটা পাই। ওইটা পাচ্ছি, কিন্তু আমি তো ওই দুর্গন্ধ বা ওই যে আমি বলছি যে এটার একটা ইন্টেলেকচুয়াল ব্যাকগ্রাউন্ডটার কথা বলছি। আমি বলছি যে আপনি যে বললেন না যে অনেক সাহিত্যিক লিখে গেছে সারা জীবন, ওরা তোয়াক্কা করেনি, আমি তোয়াক্কা করি। আমি বলবো যে আমি লেখি এবং আমি উদ্বেগ নিয়ে লেখি। আমি যখন আমার শহর চট্টগ্রাম নিয়ে লেখি, আমি একটা আশঙ্কা, আতঙ্ক নিয়ে লেখি। আমি চাই যে আমার লেখা থেকে একটা দিক নির্দেশনা আসুক। আমি ব্যর্থ হয়তো দিক নির্দেশনা দিতে পারিনি, কিন্তু আমি দ্ব্যর্থহীনভাবে বলবো যে আমি উদ্বেগ, আশঙ্কা, আতঙ্ক নিয়ে লেখি যে আমার শহরটা তো হারিয়ে যাচ্ছে, আমাকে এটা রোধ করতে হবে। ইন আদার ওয়ার্ডস, আমি লেখাটাকে এক ধরনের যুদ্ধ হিসেবে দেখি। এই যুদ্ধে পরাজয়ের কোনো সুযোগ নেই। আমার ওই যে চট্টগ্রাম শহর, বা আমি এই যে সুনামগঞ্জের গেলাম, বরিশালেও গেছি অনেকবার, তারপরে কুষ্টিয়াতে গেছি, এই শহর খুলনাতে গেছি। খুলনার এক ধরনের একটা ইন্ডাস্ট্রিয়াল একটা হেরিটেজ আছে। অনেক কলকারখানা দেখেছি খুলনা শহরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এইগুলো যদি পাশ্চাত্যের কোনো উন্নত দেশে হতো, ওই ওই যে অ্যাবান্ডেন্ট ইন্ডাস্ট্রিগুলো হয়তো বুটিক হোটেল হয়ে যেতে পারতো, বা একটা একটা বুটিক মিউজিয়াম হয়ে যেতে পারতো, হাউজিং হতে পারতো, সোশ্যাল হাউজিং হতে পারতো। তো আমি যখন লেখি, ওই জন্য আমি বলছিলাম যে আমি আমারটা বলছি, আমি যখন লেখি উদ্বেগ, আশঙ্কা, আতঙ্ক নিয়ে লেখি, উইথ এ ফেইন্ট হোপ যে সামথিং মাইট হ্যাপেন। আমি বলছি না আপনি তা করেন, আমি নিশ্চিত যে মানে মনের অজান্তে একটা আশঙ্কা আপনারও কাজ করে, এটা আমি নিশ্চিত যে আরে আমার ঢাকা শহর তো হারিয়ে যাচ্ছে। এই যে হারিয়ে যাবার একটা বেদনা, আতঙ্ক, এইটা লেখার মাধ্যমে যদি আমি 10টা মানুষের মনকেও পরিবর্তন করতে পারি, এটাও আমি এক ধরনের সার্থকতা হিসেবে দেখি। সো আমি মনে করি যে লেখার জন্য লেখা নয়, আমি নিশ্চিত যে আপনিও করেন না এটা, আমরা এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধও করে যাচ্ছি। আপনিও করেন, আমিও করি। এটা হচ্ছে যে আমাদের শহরটা, আমাদের দেশটা ছোট, মানুষ বেশি, এখানে প্রাকৃতিক সম্পদের উপরে যে ধরনের চাপ, সেটাকে যদি আমরা এখনও গোছাতে না পারি, তাহলে কিন্তু ইট উইল বি টু লেট। তো সেই আশঙ্কা থেকে আমরা আমি লিখছি। তো এইটাই আমি দ্ব্যর্থহীনভাবে বলবো যে আমাদের সময় বেশি নেই এখন। আমি বলবো যে আমাদের যৌবন আর আছে, কিন্তু যুদ্ধে যাবার তো সময়ও পেরিয়ে গেছে। যুদ্ধটাকে আমাদেরকে নতুন প্রজন্মের যুদ্ধে পরিণত করতে হবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমিও বলে শেষ করি। আতঙ্ক ঠিকই আছে, বাট আতঙ্কটা প্রাথমিক, আতঙ্কের পরেও স্তর আছে। আমি ঠিক ওই পরের স্তরে হয়তো ওই স্তরের কথা ভাবছি, যেটা আমরা 19th সেঞ্চুরি ইউরোপের কথা বলছিলাম, তখনও ঠিক একই জিনিস হয়েছিল। অনেক মানুষজন আতঙ্কে এই ঘটনাগুলো বর্ণনা করেছেন, যে পরিবেশের যে অবনতি, স্বাস্থ্যের যে অবনতি, তখনকার নাগরিক পরিবেশের যে অবনতি, সেটা নিয়ে লিখেছেন। কিন্তু সেটা যথেষ্ট না, আতঙ্কটা যথেষ্ট না। মানে আমরা যেটা পারি, যে সংবাদপত্র খুললেই তো আতঙ্কের কথা দেখা যায়, যেটা জার্নালিস্টরা টিপিক্যালি করেন। তাদের কাজ নতুন ধারণা দেওয়া, ঠিক না দিলেও দিতে পারেন, কিন্তু আমরা দিতে পারি, কারণ আমরা আইদার ট্রেন বা এটা নিয়ে ভেবেছি, এটা নিয়ে চিন্তা করেছি। আমি
সেই জন্য আতঙ্কে থাকি না, আমি থাকি যে কি হতে পারে, খালিদ ভাই, এবং কি হতে পারে সেটা আমার ভাবনা। দুই জিনিস। আপনি যে সাংবাদিকরা যে আতঙ্ক নিয়ে লেখার কথা বলছেন, আমি কিন্তু ওই আতঙ্কের কথা বলি না। না, but আতঙ্ক আমি তো বলেছি যে আতঙ্কটা হচ্ছে আমার একটা মনস্তাত্ত্বিক আমার আভ্যন্তরীণ যুদ্ধ। আমি আমারটা বলছি, আপনার তো ডিফারেন্ট হতেই পারে। আমি সাংবাদিকরা যে ও যে নদী নালা খালবিল চলে গেল, আমার ওই আতঙ্ক না। আমার আতঙ্ক হচ্ছে আমার দেশটা তো যেই দেশটা একটা গোছানো একটা দেশ হতে পারত, গোছানো শহর হতে পারত, পরিকল্পিত শহর হতে পারত, এইটা একটা মনস্তাত্ত্বিক আভ্যন্তরীণ যুদ্ধ আমি নিজের সাথে করে যাচ্ছি। সেইটা যে কোনো লেখা আপনি মানে যে কোনো লেখার পিছনেই তো এক ধরনের যুদ্ধ কাজ করে, এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কাজ করে। ভালো লেখার কথা বলছি আমি। আপনি কাফকার কথা বললে, যদি বলেন যে ট্রায়ালের কথা বলছেন, সবাই দরকার নেই যারা লেখে। আপনি বদলেয়ারের কবিতা যদি পড়ি, আমরা আমাদের শামসুর রহমানের ঢাকার কবিতাগুলো যদি পড়ি, আমার কাছে মনে হয় এর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বকে তারা চিত্রায়িত করার একটা প্রচেষ্টা আছে এখানে। সাহিত্যে তো তাই তো, এক ধরনের দ্বন্দ্ব। তারা কিন্তু কোনো রিকনসিলিয়েশনের দিকে যাচ্ছে না, তারা অন্তর্দ্বন্দ্বটাকে আপনি হয়তো আমাকে ভুল শুনছেন এখানে। আমি রেজলিউশনের দিকে কথা বলছি না, রেকনসিলিয়েশনের কথা বলছি না। আমি বলছি এক ধরনের আশঙ্কা, যেটাকে আমি ইনস্ট্রুমেন্টালাইজ করছি। ওই আশঙ্কাটাকে আমার আশঙ্কা, তুমি ওটাকে অ্যাক্টিভেট করতে যাচ্ছ। আতঙ্কটা হচ্ছে এক ধরনের আভ্যন্তরীণ যুদ্ধ, কিন্তু ওইটার এক ধরনের প্রায়োগিক সমাধান যেটা আমার শহরকে বাঁচাবে। ওই আশঙ্কা থেকেই প্রায়োগিক সমাধানের বা দিক নির্দেশনার একটা যাত্রা বলতে পারে। আর আমি কিন্তু আশঙ্কাতে থেমে যাচ্ছি না। আমি যেখানে জোর দিতে চাচ্ছি যে ওই যে সমাধান শব্দটা ব্যবহার করলে সমাধানের ধারণার দিকে যেতে হবে আমাদের কথাবার্তায়, আলোচনায়, এবং আমরা যেটা পারি চিত্রায়িত করে। এবং সেখানে যাবে কি যাবে না পরের ব্যাপার, কিন্তু আমাদের চোখের সামনে, সবার সামনে, এবং সেটাও আমাদের সবার কাছে নিয়ে যেতে হবে যে কি হতে পারে। অবশ্যই কি ওটা তো আমরা দেখাচ্ছি, ওটা আমরা তো দেখানো উচিত। আমাদের সেই সক্ষমতা, আমাদের প্রাতিষ্ঠানিক, আমাদেরকে শেখানো হয়েছে এই জিনিসগুলো। শেখানো হয়েছে কেন জানি না আমাদের, আমি বলছি প্রাতিষ্ঠানিক বলছি, কিন্তু শেখাটা তো অনেকটা ব্যক্তিগত একটা চর্চা। আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পরে আপনি আপনার মতো করে নিজেকে গড়ে তুলেছেন, আমি আমার মতো করে তুলেছি। ব্যক্তিগত উদ্যোগের ব্যাপার এখানে আমাদের বেশিরভাগই আমাদের এখানে যারা আছেন, যারা কাজ করেন, এনজিও থেকে শুরু করে পলিসি মেকার, আমাদের একটা ক্যালামিটি টাইপ চিন্তা আছে, এবং ক্যালামিটি আমি যেটা আমাদের এখানে বিশেষভাবে নেই, দ্য নেসেসিটি অফ ইউটোপিয়ার নেসেসিটি আছে। ইউটোপিয়া কিন্তু হয়ে যায় না, সেই জন্য সেটা ইউটোপিয়া একরকম হাতছানি। তো হাতছানির ধারণা, ব্যাক টু দ্যাট, দ্য নেসেসিটি অফ ইউটোপিয়া, আমি সেখানে পরিচালনা করতে যাচ্ছি। না, এটা খুব ভালো একটা উপমা, ইউটোপিয়ার উপমাটা খুব ভালো। ইউটোপিয়া তো আমরা কখনোই পাই না, হাতছানি, এটার দিকে আমরা ধাবিত হব, হয়তো কখনোই পাবো না। ওই জন্য আপনি ব্যবহার করেছেন ইউটোপিয়া, আমি ব্যবহার করেছি ফ্রন্টিয়ার। ফ্রন্টিয়ার কিন্তু কখনোই পৌঁছাচ্ছে না। ফ্রন্টিয়ারে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা আছে, দ্যাটস ওয়াই ইটস ফ্রন্টিয়ারে কিন্তু নিশ্চয়তার অভাব। কি এইদিকেও হতে পারে, ওই দিকেও হতে পারে, এদিকেও যেতে পারে, ওই দিকেও যেতে পারে, নাকি গ্রামকে নগরের সুবিধা দিয়ে গ্রাম রাখবো? এগুলো দার্শনিক প্রশ্ন, এগুলো আমাদের করা উচিত। এটা তো আমরা শেষ করব এখন। এটা তো আরেকটা বড় একটা টপিক, বাট আমরা শুরু করেছিলাম ঢাকা শহরের কথা নিয়ে, সেই জন্যই ঢাকা শহর বা শহরের কথাটা বেশি করে আসলো। তো ঢাকা শহর, আমি আবারও বলি যে একটা মারাত্মক শহর। ঢাকার নামটা কিন্তু দেখো দারুণ, ঢাকা মানে লুকায়িত, গুপ্ত, লুকানো, নামটাই কেমন, মানে বারবার এটাকে উদ্ঘাটন করতে হবে। আমরা কিন্তু এখনো ঢাকাকে খুঁজে পাইনি, এমন একটা ব্যাপার। আসলেই পাইনি। এবং যেই ঢাকাটা আছে, না পারছি একে বর্জন করতে, না পারছি এটাকে গ্রহণ করতে, এমন একটা জায়গায় আছি।
তো সেই জায়গার থেকে আরেক জায়গায় যে যাব সেটারই যাবার যে পন্থাগুলো, এই পন্থার একটাতে তুমি আর আমি কাজ করি, হুম। তাই না? তো একটা নতুন ভাবনা, নতুন চিন্তা, এটাকে আমি ইউটোপিয়া যদি নাও বলি, একটা নতুন ভাবনা চোখের সামনে হাতছানি দিয়ে ডাকছে, সেই হাতছানির ঢাকার দিকে যেতে চাচ্ছি।